আচ্ছা, আমার স্ক্রিন এবং ভয়েস কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তো দেখুন হচ্ছে আমাদের ক্লাস আছে আজকে কত নাম্বার, 5 নাম্বার ক্লাস, না ক্লাস নাম্বার 5। তো আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের হচ্ছে আর্টিকেল, রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজেশন অফ আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আমরা এটা নিয়ে ব্রিফ একটু আলোচনা করবো। আমরা নিচে যাই। আচ্ছা, টুডে সেশন দেখুন একটু। টুডে সেশন কোর কম্পোনেন্ট হচ্ছে আপনার আর্টিকেল, রাইটিং আর্টিকেল, অপটিমাইজেশন অফ, হ্যাঁ, আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। আমরা জানি যে আসলে আমাদের যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলুন আর হচ্ছে আপনার এসইও বলুন, এসইওর ক্ষেত্রে আর্টিকেলের ভূমিকা অনস্বীকার্য, এবং আর্টিকেল ইউনিক আর্টিকেল হতে হবে, গ্রামারলি এরর হতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আর্টিকেলের আমরা মূলত আর্টিকেলগুলো কিভাবে লিখতে হয় বা গিগের আর্টিকেলগুলো কিভাবে লিখতে হয়, তারপরে আমাদের যে পোর্টফোলিও দিব আমরা আপওয়ার্কে, সে আপওয়ার্কের ডিসক্রিপশনের আর্টিকেলগুলো কী টাইপের হবে। মূলত যখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি যখন আমরা আর্টিকেল রিরাইট করব তখন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হব। দেখুন ফার্স্ট সেশনে দেখুন রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল। প্রথমে একটা জিনিস আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে রিরাইট শব্দটা, রিরাইট মানে রিরাইট বলতে বোঝাচ্ছে যে যে সমস্ত আর্টিকেল লিখে অলরেডি আপনার মতোই যারা ডিজিটাল মার্কেটার, তারা তাদের সার্ভিসগুলোকে প্রমোট করতেছে এবং তাদের ওয়েবসাইট বলুন, তাদের গিগ বলুন, তাদের ফাইবারের যে হচ্ছে আপনার যে অ্যালগোরিদমের যে সিস্টেমটা, তারা সেই সমস্ত আর্টিকেল লিখে তাদের গিগটাকে সামনের পেজে নিয়ে গিয়েছে। তো সেই আর্টিকেলটাকেই ফলো করে, সেখান থেকে ফলো করে বলতে রিরাইট করে। রিরাইট বলতে আপনি সাপোজ হচ্ছে একটা সুন্দর একটা, আপনি দেখলেন যে একটা গিগের ডিসক্রিপশন, আপনি সেটা কপি করলেন, কিন্তু কপি করে আপনি হুবাহু সেরকম পেস্ট করলেন না বা সেরকম করা যাবে না। আপনি সেটাকে রিরাইট করলেন। রিরাইট বলতে সেটাকে আপনি হচ্ছে সেন্টেন্সগুলো ঠিক থাকবে, কিন্তু আপনি হচ্ছে দেখা গেল যে সেন্টেন্সের যে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে, যেমন হচ্ছে আপনি কিছু সিনোনিম, কিছু অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করলেন, সিনোনিম ওয়ার্ড ব্যবহার করলেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি সেটাকে একটা সেন্টেন্সকে আপনি আপনার নিজের মতো করে মডিফাই করলেন। হুম। আচ্ছা, একটু এত লেট করে ক্লাসে কে জয়েন হয়? কই শব্দ হলো যে? আপনারা কি শব্দ পেয়েছেন? আমিও তো পেলাম, কিন্তু কেউ তো নাই। আচ্ছা, কারো স্পিকার অন করা আছে নাকি দেখেন, তাদের নোটিফিকেশন আসতে পারে, এরকম হতে পারে। না, ওই দুটার সময়ে মিনিস্ট্রি থেকে লোক ঢোকে, আর একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে আপনাদের ব্রেকের পরে। সকালেও ঢুকতে পারে, ব্রেকের পরেও ঢুকতে পারে। তো এক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল, বিষয়টা হচ্ছে আপনার কম্পিটিটর যে সমস্ত আর্টিকেল লিখে তাদের ওয়েবসাইট, তাদের গিগকে সামনের পেজে নিয়ে গিয়েছে, আপনার হচ্ছে প্রধান অস্ত্র হচ্ছে তাদেরই আর্টিকেলকে রিসার্চ করা, ওয়েব রিসার্চ করা। হ্যাঁ, কারণ আপনি আপনি বুঝতে পারতেছেন যে তাদের এই আর্টিকেলটাকে তারা হচ্ছে অপটিমাইজ করে যদি সামনের পেজে যায়, তার থেকেও ভালো কোয়ালিটির আর্টিকেল বা কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখে আপনি সেটাকেই মডিফাই করে আপনি আপনার গিকটাকেও বা আপনার ওয়েবসাইটকেও সামনের পেজে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, সেটা এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, কালেক্ট ইনফরমেশন ফ্রম আদার আর্টিকেল। কালেক্ট ইনফরমেশন ফ্রম আদার আর্টিকেল। আচ্ছা, কালেক্ট ইনফরমেশন। এখন আপনি মনে করেন যে একদম নতুন, আপনি বুঝতেছেন না আসলে কি লিখতে হবে, কি লিখতে হবে, কি বিষয়ে লিখতে হবে, কিভাবে লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে আপনি যখন ওয়েব রিসার্চ করবেন, আপনি আপনার কম্পিটিটরের ওয়েবসাইটটা রিসার্চ করবেন, আপনি আপনার কম্পিটিটরের গিগ রিসার্চ করবেন, আপনি আপনার কম্পিটিটরের মার্কেট প্লেসের হচ্ছে পোর্টফোলিওগুলো একটু দেখবেন, রিসার্চ করবেন। তাহলে আপনি সেখান থেকে কি জেনারেট করতে পারবেন? ইনফরমেশন জেনারেট করতে পারবেন। কি ইনফরমেশন? সেগুলো হচ্ছে আপনি কিভাবে লিখবেন। হ্যাঁ, ভাষাটা কীরকম প্রাঞ্জল হতে হয়। হ্যাঁ, ভাষাটাতে কি মানে কি লেখা যাবে, কি লেখা যাবে না। ঠিক আছে।
আবার হচ্ছে কিভাবে লিখলে হচ্ছে বায়ারকে ইমপ্রেস করা যাবে, এই বিষয়গুলো ধারণা মানে নিতে গেলেও আপনার হচ্ছে কম্পিটিটরের ওয়েবসাইট, কম্পিটিটরের গিগ বা কম্পিটিটরের কি করতে হবে, আপনার হচ্ছে পোর্টফোলিও রিসার্চ করতে হবে। তাহলে আমরা সেখান থেকে কি করতে পারবো, ইনফরমেশন গ্যাদার করতে পারবো। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? জি ভাইয়া বলুন। আচ্ছা, কেউ হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, আমার মনে হয় কেউ জয়েন হতে পারছে না, নাকি এমনটা? না না ভাই, আমি দিছি, আমি একটা ওই যে লিংক শেয়ার করছি আপনাকে। ও আচ্ছা আচ্ছা, দেখুন তারপর হচ্ছে রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট। ইমেজের উপরে লিখতে পারেন, ইমেজের উপরে লেখালেখি করা, ইমেজ, রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট। আপনি আহ, আহ, এটার ইয়েটা দেখাই আপনাকে, রাইট আর্টিকেল ফর ইমেজ কন্টেন্ট, আমি মানে দেখাইছিলাম আপনাদেরকে ইমেজের উপরে কিভাবে লিখতে হয়। জি ভাইয়া। আহ, আপনি যখন গিগ দিবেন, ঠিক আছে, আপনি যখন গিগ দিবেন, গিগগুলো মূলত ইমেজের উপরে কন্টেন্ট থাকবে। হ্যাঁ, এই দেখুন এখানে, এই যে এই জিনিসটা দেখুন, ইমেজের উপরে কন্টেন্ট। এই যে মার্কেটিং করতেছে দেখুন, এই যে ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন সোশ্যাল মিডিয়া প্রোফাইল আর পেজেস, এই যে ইমেজের উপরে কন্টেন্ট। হ্যাঁ, আর গিগ কি আমরা তো জানি, গিগ হচ্ছে প্রোডাক্ট। ওকে, আচ্ছা এটা খেয়াল করুন, রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট, ইমেজের উপরে আমাদেরকে আর্টিকেল লিখতে হবে, ভিডিও কন্টেন্ট, হ্যাঁ, অ্যান্ড ফ্রম স্লাইড কন্টেন্ট। ওকে, রোমান ভাইয়া, হ্যাঁ বলুন। এই যে ইমেজ কন্টেন্টের উপরে আমি আসলে লিখবোটা কিভাবে, প্রসেসটা কি সম্পর্কে যদি জানি। আচ্ছা, এটা যখন প্র্যাকটিক্যাল সেশনে দেখাবো তখন বুঝতে পারবেন যে ইমেজের উপরে কিভাবে লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। সেকেন্ড সেশনে দেখুন, কনসেপ্ট অফ পিলার আর্টিকেল, কনসেপ্ট অফ পিলার আর্টিকেল, আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, টাইটেল অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেন্সিটি, চেকিং রিলেভেন্সি, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ওপেন প্যারাগ্রাফ, বাউন্স রেট। মূলত এই যে এগুলা যখন আপনাদেরকে আমি হচ্ছে এসইওর ক্লাসগুলো দেখাবো এবং হচ্ছে গিগ দেয়া দেখাবো, দুটার ভিতরেই যা যা করব আমরা সবগুলো কিন্তু এখানে আছে। প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন আপনাদের এই এই জিনিসগুলো খুব মানে ডিপলি শেখা হবে। কনভার্ট টু এঙ্গেজিং কন্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট। একটু নিচে যাই স্ক্রল করে। আচ্ছা, হোয়াট ইজ আর্টিকেল রিরাইটিং? আমরা একটু আগে প্রথমেই যেটা আমরা ডিসকাস করলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আর্টিকেল রিরাইট, তাই না? আচ্ছা, আর্টিকেল রিরাইটিং বোঝা মানে একটু ক্লিয়ার করছিলাম যে আসলে কি করা, কম্পিটিটরের হচ্ছে আর্টিকেলটাকে রিসার্চ করে কম্পিটিটর, মনে করেন যে একাধিক কম্পিটিটর, মনে করেন যে প্রায় 10-12 জন, 10-12 জনের হচ্ছে ওয়েবসাইট নিয়ে আপনি রিসার্চ করে আপনি এটা বুঝতে পারলেন যে আসলে এটা কিভাবে লিখতে হবে, হ্যাঁ, কোন কোন ওয়ার্ডগুলো লিখলে ইফেক্টিভ হবে। আপনি যখন 4-5টা কম্পিটিটরের ওয়েবসাইট বা হচ্ছে গিগ নিয়ে রিসার্চ করবেন, তখন মাথায় আপনার অনেক কিছু নতুন নতুন নলেজ তৈরি হবে। সেটা হচ্ছে আপনি 5 জনের গিগ যখন আপনি রিসার্চ করবেন, আপনি 5 জনের গিগ থেকে কিন্তু কিছু কিছু ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং কি ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো মানে কি হতে পারে সেটা আপনার বোধগম্য হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে দেখা যাবে যে আপনি 5টা গিগ রিসার্চ করে আপনি একটা গিগ দিয়েছেন, আপনার গিগটা মনে করেন যে গিগের যে কন্টেন্টগুলো অবশ্যই ইউনিক হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি যখন একটা গিগ দেখে হুবাহু সেই গিগটাই কপি করে পেস্ট করে দিবেন, এক্ষেত্রে আপনি হচ্ছে পেছনে পড়ে যাবেন। এক্ষেত্রে আপনার গিগটাকে কখনোই বা ফাইবার বলুন, আপনার গিগটাকে র্যাঙ্ক করাবে না। কিন্তু আপনি যদি যখন 4-5টা গিগ রিসার্চ করবেন, 4-5টা গিগ থেকে কিছু কিছু কন্টেন্ট নেবেন, পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করবেন এবং আপনার নিজের ক্রিয়েটিভিটি, আপনার নিজের ভিতরেও কিছু ইয়ে আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে বা সেন্টেন্স আছে, দু একটা আপনি নিজে বানিয়ে দিলেন। হ্যাঁ, এভাবেই মূলত আসলে আর্টিকেলগুলো কি হয়, হাই কোয়ালিটি হয়। ঠিক আছে, তো হোয়াট ইজ আর্টিকেল রিরাইটিং? দেখুন, আর্টিকেল রিরাইটিং ইজ টু মেক চেঞ্জ ইন এ টেক্সট, আর্টিকেল রিরাইটিং ইজ টু মেক চেঞ্জেস
ইন এ টেক্সট বাই রিপ্লেসিং ওয়ার্ডস। দেখছেন, আপনি ওয়ার্ড চেঞ্জ করেও আর্টিকেল রিরাইট করতে পারবেন। সাপোজ ওয়ার্ড চেঞ্জ বলতে কি, মনে করেন যে আপনি এক জায়গায় দিলেন হচ্ছে কি লাভ, হ্যাঁ, লাভের পরিবর্তে আপনি দিলেন কি অ্যাফেকশনেট, কিন্তু ভাষা তো একই হলো, তাই না? আপনি সাপোজ কোনো সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করেও আপনি সেটাকে রিরাইট করতে পারেন, কিন্তু ভাষা ঠিক রেখে, অর্থ ঠিক রেখে, মিনিং ঠিক রেখে। বুঝতে পারছেন? তারপরে আপনি ফ্রেসেস ব্যবহার করতে পারেন। ফ্রেসেস যেমন হচ্ছে ফ্রেস অ্যান্ড ইডিয়মস, আমরা পড়ছি না বাগধারা, এ ফিশ আউট অফ ওয়াটার, তারপরে এবিসি, তারপর হচ্ছে কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, এগুলো পড়ছিলাম না অনেক। ফ্রেস অ্যান্ড ইডিয়মস পড়েন নাই কে কে? পড়ছি ভাই আসলে অলমোস্ট। হ্যাঁ যারা অন্তত অ্যাডভান্স গ্রামার বইটা পড়ছে তারা অবশ্যই করতে। অবশ্য ক্লাস 8 থেকে, ক্লাস 8 না, ক্লাস 6 থেকেই এখন ফ্রেস ইডিয়মস পড়তে হয়। ক্লাস 6 থেকেই ফ্রেস ইডিয়মস আছে। যাই হোক, আপনি দেখা যাবে যে কোনো একটা, মনে করেন যে বাক্যে আপনি একটা ফ্রেস অ্যান্ড ইডিয়মস অ্যাড করে দিলেন, আপনি জানেন এটার ওয়ার্ড মিনিংটা কি হবে, আপনি ভাষাকে প্রাঞ্জল করার জন্য এরকম ফ্রেসেস অ্যান্ড ইডিয়মস আপনি ব্যবহার করতে পারেন, বাগধারাগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে সেন্টেন্সেস, আপনি সরাসরি সেন্টেন্সেস চেঞ্জ করতে পারেন। সেন্টেন্সেস চেঞ্জ মানে কি, সাপোজ আপনি একটা সেন্টেন্স দেখলেন, আপনি চিন্তা করলেন এই সেন্টেন্সের সঙ্গে আমি আরও কিছু কি করব, ওয়ার্ড অ্যাড করে দিব, আরও কিছু ওয়ার্ড অ্যাড করে দিয়ে এটাকে আরও বেশি প্রাঞ্জল করব, ঠিক আছে? করা যাবে, সমস্যা নেই। আপনি হচ্ছে আমরা যে ইয়াগুলো অ্যাড করি, যেমন হচ্ছে কনজাংশনগুলো অ্যাড করি, কনজাংশন অ্যাড করে আপনি আর একটা লেস করে দিলেন, তাহলে কিন্তু আর্টিকেলটা কি হয়ে গেল, আপনার রিরাইট হয়ে গেল, হুবাহু কপি হলো না, হুবহু কপি হলো না। আপনি কনজাংশন অ্যাড করে অ্যান্ড এর পরে আপনি একটু কয়েকটা ওয়ার্ড ইয়ে করে আপনি লিখে দিলেন, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে সেন্টেন্সেস। তারপরে সামটাইমস হোল প্যারাগ্রাফস টু মেক দ্য টেক্সট লুক ইউনিক, বলতেছে সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, হোল প্যারাগ্রাফ টু মেক দ্য টেক্সট লুক ইউনিক অ্যান্ড মোর এঙ্গেজিং। পুরা প্যারাগ্রাফটাই আপনি কি করলেন, আপনি হচ্ছে নিজের মতো করে, নিজের মতো করে আপনি লিখতে পারবেন, হ্যাঁ, সেভাবেও ইউনিক করা যায়। সেই ক্রিয়েটিভিটিও যদি আপনাদের মাঝে থাকে, তা আপনারা নিজেরাও লিখতে পারবেন, গিগে ডিসক্রিপশন বলুন আর হচ্ছে কভার লেটারের ডিসক্রিপশন বলুন, ঠিক আছে? দ্য ডিফিকাল্টি ইজ when you have to change every suitable word to make it unique and keeping the main idea of the topic the same. তো বলতেছে যে ডিফিকাল্টি মানে কঠিনতম, কি কঠিনতম, এই যে when you have to change every suitable word, আপনি যদি প্রত্যেকটা সুইটেবল ওয়ার্ড বলতে কি, মানে যেটা আসলে মানে ওই ডিসক্রিপশনের জন্য সুইটেবল, মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ব্যবহার করা হয়েছে, আপনি যদি সেই প্রত্যেকটা ওয়ার্ডটাই যদি আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ এভরি সুইটেবল ওয়ার্ড টু মেক ইট ইউনিক, মানে ইউনিক করার জন্য, ইট কিপিং দ্য মেইন আইডিয়া, মানে মেইন যে আইডিয়াটা বা মেইন যে সেন্টেন্সের যে মেইন যে বাক্যের, একটা বাক্যের যে মেইন যে উদ্দেশ্য থাকে, আমরা জানি যে বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়, তাই না? উদ্দেশ্য থাকে, তো বাক্যের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা কি হবে, দ্য টপিক দ্য সেম, মানে অবশ্যই যেন সেম থাকে। আপনি সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করলেন, ঠিক আছে, আপনি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ব্যবহার করলেন, ঠিক আছে, কিন্তু বাক্যের যে উদ্দেশ্য সেটা যেন ব্যাহত না হয়, হ্যাঁ, এই ক্ষেত্রেও মাথায় রাখতে হবে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে, বাক্যের উদ্দেশ্যটা যেন ঠিক থাকে, আপনি যা বুঝাতে চাচ্ছেন সেটা যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, আমরা একটু আগে পিলার দেখলাম, যে পিলার, এই যে যেমন হচ্ছে এখানে বলা হলো যে কনসেপ্ট অফ পিলার আর্টিকেল, এই পিলারটা আসলে কি সেটা নিয়ে একটু আলোচনা করবো, দেখুন। ওকে, আচ্ছা, বলতেছে হোয়াট ইজ এ পিলার। ওকে, গ্রাম আর্টিকেলের আবার পিলার, দেখছেন, চিন্তা করছেন, একটু দেখুন আর্টিকেলের পিলারটা কি। A pillar is block content. A pillar is block content, usually an article, which does same very important things. আচ্ছা, it will bring, আচ্ছা, তার মানে হচ্ছে প্রথমে যে সেন্টেন্সটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ব্লক কন্টেন্ট। ব্লক কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, সেটা আপনার হচ্ছে একটা ব্লগ আসলে কেন লেখা হয়, একটা ব্লগ, ব্লগ কেন লেখা হয়, ব্লগ এজন্যই লেখা হয় আসলে মূলত আপনার ভিতরে প্রতিভা আছে, আপনি সেটাকে বিকশিত করতে চাচ্ছেন,
আপনার ভিতরে প্রতিভা আছে, আপনি বিকশিত করতে চাচ্ছেন কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে। অথবা ব্লগ এ কারণে লেখা হয় আপনার একটা জনপ্রিয় প্রোডাক্ট আছে বা জনপ্রিয় সার্ভিস আছে যেটা আপনি মার্কেটিং করতে চাচ্ছেন। আপনার জনপ্রিয় প্রোডাক্ট আছে অথবা জনপ্রিয় সার্ভিস আছে, সেটাকে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন অথবা সেটাকে আপনি সেল করতে চাচ্ছেন। আপনি যখন সেখানে পারচেস করার কোনো মেথড অ্যাড করে দেবেন, তখন সেটা হয়ে যাবে ই কমার্স সাইট। হ্যাঁ, ই কমার্স সাইট হয়ে যাবে। আবার আপনি চাচ্ছেন যে না, আমার এখান থেকে আমি হচ্ছে কনভার্ট করে আমার ল্যান্ডিং পেজে নিয়ে যাব, আমার কাস্টমারকে আমার ব্লগের মাধ্যমে, আমার ব্লগে এসে আর্টিকেল পড়ে আমার হচ্ছে আমি কিছু হাইপার লিঙ্ক বা হচ্ছে আমার কিছু লিঙ্ক ক্রিয়েট করে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে কি করবে? কনভার্ট হয়ে ল্যান্ডিং পেজে যাবে। এক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এক ধরনের ওয়ান কাইন্ডস অফ ব্লগ। তো মূলত এই 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 সিস্টেমগুলো হচ্ছে মূলত পিলার। তাহলে পিলার আসলে ব্লগ কন্টেন্টগুলোকে তাহলে কি বলা হচ্ছে? পিলার বলা হচ্ছে, পিলার। ইউজুয়ালি অ্যান আর্টিকেল হুইচ ডাজ সাম ভেরি ইম্পর্টেন্ট থিংস। আচ্ছা, আর্টিকেলের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট থিংস আছে, সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, আমি একটু পড়ে নিই। It will bring in a rush of a new readers and backlinks, other sites linking to your blog, যেটা একটু আগে আমি নর্মালি বুঝাই দিলাম যে it will bring in a rush of new readers, হ্যাঁ, অফ নিউ রিডার্স, নতুন যে ভিজিটর আপনার যে ব্লগটা পড়তেছে বা আপনার গিগের ডিসক্রিপশন পড়তেছে বা আপনার গিগে ক্লিক করতেছে বা আপনার পোর্টফোলিও দেখতেছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিডার্সরা কি করে ইয়া করে আপনার হচ্ছে ওই পিলারের কন্টেন্টগুলো পড়ে, ঠিক আছে। ইট উইল ব্রিং ইন এ রুশ অফ এ নিউ রিডার্স অ্যান্ড ব্যাকলিংস, আদার্স সাইটস লিঙ্কিং টু ইউর ব্লগ। মানে আদার্স সাইজ বলতে বোঝাচ্ছে আসলে এই যে ব্যাকলিং এর কথা বলতেছে এখানে। আসলে ব্যাকলিংটা কি? ব্যাকলিংটা হচ্ছে আদার্স সাইটস লিঙ্কিং টু ইউর ব্লগ। আপনি একটা ব্লগ ওপেন করুন, সাপোজ আপনি লিখুন হচ্ছে মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন লিখে সার্চ দেন। আচ্ছা, মেক মানি অনলাইন লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন যে অনেকগুলো ওয়ে আছে, যেগুলো ওয়ের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে, সাপোজ আপনি যদি বাংলাদেশ লেখেন তাহলে বাংলাদেশের যে সাপোর্টেড যে মেক মানি অনলাইনের যে ওয়েগুলো সেগুলো খুঁজে পাবেন। হ্যাঁ, দেখুন একটি জিনিস খেয়াল করুন, অনলাইন সার্ভে এখানে এক নম্বরে যেটা দেখতেছি এরা কি বলতেছে যে নো রিস্ক ম্যাস্ট বিটিং। এই যে বিটিং টিটিং এগুলা যায় না, এগুলা বিটিং 365 হাবি যাবি, এগুলো আসলে অনেকটা নেশার মতো, খেলাধুলা করে ইনকাম করা, জুয়া মতো, জুয়া জুয়া। আচ্ছা, আমরা একটু অনলাইন সার্ভে দেখি, অনলাইন সার্ভে, তারপর নিচে আরো অনেক ওয়ে আছে দেখুন। পেড ফর সার্চিং দ্য ওয়েব, এই যে ওয়েব রিসার্চ যেটাকে আমরা বলি, এই যে পেড ফর সার্চিং ফর ওয়েব। আচ্ছা দেখুন এখানে দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু ডিরেক্ট একটা ইয়া দিয়েছে, মানে আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি, এই যে নিচে দেখুন, এই যে ডান দিকে আমার হচ্ছে এই বাম দিকে, আমার বাম দিকে নিচের দিকে দেখবেন একটা ইউআরএল শো করতেছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া, হাইপার লিঙ্ক আর কি। হাইপার লিঙ্ক, এক্স্যাক্টলি। মূলত এই টাইপের লিঙ্কগুলোকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। হ্যাঁ, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনার নির্দিষ্ট টার্গেটেড যে হচ্ছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো। হ্যাঁ, আপনার টার্গেটেড ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে এই যে ব্যাকলিঙ্কের মধ্যে দেওয়া আছে। হুম, আপনি অন্য ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের কি লিঙ্ক দিচ্ছেন, যেমন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এরকম অসংখ্য আছে। দেখুন আরো নিচে যাই, এই যেমন ক্লিক হেয়ার টু স্টার্ট, আমি যদি এখানে ক্লিক করে দেখেন এই যে সেম, মানে ওই ওয়েবসাইটটা এখানেও আছে, মানে এখানেও যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, আবার এখানে মাউসের কাছেটা নিয়ে যাচ্ছে, দেখুন দেখেন যে সেভ দ্য স্টুডেন্ট ডট ওআরজে স্ল্যাশ আউট ডট কিউএমডাবলই। বুঝতে পারছেন কি বিষয়টা? মানে মূলত এই ধরনের লিঙ্কগুলোকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক। আমি যদি এখানে ক্লিক করি কোথায় যাবে? এই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তার মানে এই যে এটা হচ্ছে কিন্তু একটা ইনফরমেটিভ ওয়েবসাইট, মানে ইনফরমেশন গ্যাদার করে যে ওয়েবসাইটগুলো ইনফরমেটিভ ওয়েবসাইট বলে। মূলত এই ইনফরমেটিভ ওয়েবসাইটগুলো এরকমই হয়, ওই ইনফরমেটিভ ওয়েবসাইট থেকে আপনাকে কনভার্ট করে কোথায় নিয়ে যাবে? আপনাকে আপনার এই ওয়েবসাইটের যে অনার, সেই অনারের হচ্ছে মেন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোই হচ্ছে মেন উদ্দেশ্য এনার। হ্যাঁ, আপনাদের ওই কি থাকবে, এরকম ইনফরমেটিভ ওয়েবসাইট থাকবে যেগুলোর মাধ্যমে আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনাদের টার্গেটেড ওয়েবসাইট বলুন, টার্গেটেড গিগ বলুন, সেই গিগের মধ্যে কনভার্ট করানো যাবে। সাপোজ আপনি কি করলেন, একটা হচ্ছে blogger.com এরকম একটা ইনফরমেটিভ একটা ওয়েবসাইট ওপেন করলেন, ইনফরমেশন যেখানে মানুষ গ্যাদার করবে। ওয়েবসাইট কিন্তু অনেক ধরনের হয়, অনেকগুলো ওয়েবসাইট আছে কি হয়, শুধু হচ্ছে আপনার মানুষ হচ্ছে শেখার জন্য ব্রাউজ করে, হ্যাঁ, শেখার জন্য, জানার জন্য, তাই না? এটা মূলত হচ্ছে শেখার জন্য, জানার জন্য। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনফরমেশন বা ইনফরমেটিভ ওয়েবসাইট।
কিছু কিছু ওয়েবসাইট আছে কি করার জন্য, পারচেস করার জন্য, মানুষ প্রোডাক্ট সেল ক্রয় বিক্রয় করার জন্য, সেগুলোকে কি বলা হচ্ছে, ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, তারপরে এডুকেশনাল ওয়েবসাইট আছে যেখানে যে ইনফরমেশন আর এডুকেশনাল এটা মূলত মোটামুটি একই রকম। হ্যাঁ, এডুকেশনাল ওয়েবসাইটগুলোতে কি করা হয়, নলেজ গ্যাদার করা হয়। বুঝতে পারছেন? তো দেখুন এই যে এটাতে দেখুন, এই যে দেখুন, সরি, এই যে দেখুন এখানেও ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, দেখুন। ঠিক আছে, মোটামুটি অনেকগুলো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছে। আচ্ছা, এটা মূলত কোথা থেকে আসলাম, এই যে ব্যাকলিঙ্ক এর বিষয়টা বোঝানোর জন্য, যে it will bring in a rush of new readers and backlinks other sites linking to your blog। মানে ব্লগের মাঝে আপনি কি করতে পারবেন, সাপোজ আপনি একটা ইনফরমেটিভ ব্লগ ওয়েবসাইট ওপেন করলেন ফ্রিতে, যেটা আপনার হচ্ছে মেক মানি অনলাইনের উপরে হলো। মেক মানি অনলাইনের উপরে হওয়ার কারণে যেটা করতে হবে আপনাকে, আপনি আপনার গিগের যে গিগের ইউআরএল কি করলেন, আপনি আপনার হচ্ছে ইনফরমেটিভ যে ওয়েবসাইটটা আছে সেখানে ব্যাকলিঙ্ক হিসেবে ক্রিয়েট করে দিলেন। তো ভিজিটর কি করবে, আপনার ওয়েবসাইটটা পড়বে, পড়ে আপনার কন্টেন্টটা যদি তার ভালো লাগে, কি করলো, আপনি হচ্ছে চিন্তা করলো সে পারচেস করার চিন্তা ভাবনা করলো, সে কি করবে, আপনার ব্লগের ভিতরে গিয়ে আপনার যে ইউআরএলটা আপনি দিয়েছেন, ফাইবারের গিগের ইউআরএলটা দিয়েছেন, সে সেখানে ক্লিক করলো। ক্লিক করার মাধ্যমে সে কোথায় চলে গেল, আপনার ফাইবার প্রোফাইলে চলে গেল। ফাইবার প্রোফাইলে চলে যাওয়ার পরে কি হলো, আপনাকে সে নক করলো। মূলত এভাবে মার্কেটিং হয়। ক্লিয়ার? আর নক করলে কি হবে, আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে কি করতে হবে, ইমপ্রেস করতে হবে আপনার সাধ্য মতো। আপনি ইমপ্রেস করলে বায়ার কি করবে, আপনাকে কাজ দিবে। বিষয়টা বুঝতে পারছেন কি? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন বুঝতে পারবেন আরো। দেখুন, it will continue to bring in more readers over time as you and other people refer to it, even though it may be buried in the archives of your blog. Eventually it will bring in traffic from search engines. This is largely because so many other web pages link to it. Eventually it will bring in traffic from search engines. This is largely because so many other web pages link to it. You can list it in a separate area. You can list it in a separate area like an article's start page with all your other pillars, so your best content can easily be accessed and your value clearly demonstrated. ঠিক আছে? It is not time depend, so in 12 months time it will still be relevant and popular। মানে বলতেছে যে আপনি হচ্ছে খুব রাতারাতি যে আপনি গিগ দিলেন আর আপনার গিগটা পপুলার হয়ে গেল এমনটা না। এক্সেপশনাল কিছু হতে পারে, আপনি একটা ব্লগ ওয়েবসাইট খুললেন আর আপনি হচ্ছে 2-1 দিনের মধ্যে পপুলার হয়ে গেলেন এমনটা না। ঠিক আছে, আপনার কোয়ালিটি কন্টেন্ট, আপনার হচ্ছে ভ্যালু, আপনি কত বেশি টাইম স্পেন্ড করতেছেন একটা ব্লগের ডেভেলপের জন্য, ব্লগের ভিজিটরের জন্য আপনি কত বেশি টাইম স্পেন্ড করতেছেন, কতগুলা প্রত্যেকদিন নতুন নতুন আর্টিকেল আপনি পোস্ট করতেছেন কিনা, ঠিক আছে, পোস্ট করতেছেন কিনা। তারপর হচ্ছে আপনার ভিজিটর যখন বেড়ে যাচ্ছে তখন ভিজিটরদের কি থাকে, আপনার কাছে কিছু এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনি আর্টিকেল লিখতেছেন কিনা। তো আবার হচ্ছে আর্টিকেলের যে প্রাঞ্জলতা বা বৈশিষ্ট্য, আপনার প্রিভিয়াস আর্টিকেলগুলো যত সুন্দর হয়েছে তার থেকেও এই আর্টিকেলগুলোর ভাষা বা হচ্ছে আপনার কোয়ালিটি, পিলার কোয়ালিটি সুন্দর হচ্ছে কিনা, এই বিষয়গুলো মূলত আপনার পপুলারিটি পাওয়ার জন্য বা আপনার ব্লগ সাইটটা মানে পপুলার হওয়ার জন্য অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করে। তো এখানে বলতেছে ইট ইজ নট টাইম ডিপেন্ডেন্ট, এটা কি নয়, সময় মানে নট টাইম ডিপেন্ডেন্ট, এটা সময় সাপেক্ষ নয়, মানে সময়ের ব্যাপার নয়। সো ইন 12 মান্থ, মিনিমাম 12 মান্থ টাইম ইট উইল স্টিল বি রিলিভেন্ট দ্য পপুলার, মানে আপনি মিনিমাম আপনাকে কি করতে হবে, 12 মাস মানে হচ্ছে 1 বছর একটা ওয়েবসাইটকে পপুলার করার জন্য টাইমের উপর ডিপেন্ড, সময়, একটা ওয়েবসাইট বা ব্লগ সাইটকে পপুলার করার জন্য মিনিমাম আপনাকে কি করতে হবে, 12 মাস পরিশ্রম করতে হবে। ঠিক আছে, দেখা যাবে যে 12 মাস পরে আর আপনাকে পরিশ্রম করতে হচ্ছে না। আপনি যে কন্টেন্টগুলো তখন হচ্ছে আপনার যখন পপুলার হয়ে যাবে তখন আপনি জাস্ট হচ্ছে কি করবেন, সামান্য জাস্ট পোস্ট করলেই হয়ে যাচ্ছে আপনাকে। এখন যেমন হচ্ছে অনেক বেশি মার্কেটিং করতে হচ্ছে আপনাকে, বিভিন্ন হচ্ছে গ্রুপে আপনাকে পোস্ট করতে হচ্ছে, বিভিন্ন গ্রুপে দিনে মনে করেন যে 50-60টা 100টা বা গ্রুপে পোস্ট করা লাগতেছে আপনাকে, হ্যাঁ, আপনার ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য।
ঠিক আছে, আপনাকে লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপে পোস্ট করা লাগতেছে। আমি মনে হয় বলেছিলাম যে লিঙ্কডইনের গ্রুপে জয়েন ইন হন, জয়েন ইন হচ্ছেন প্রত্যেকদিন সবাই 5টা 10টা গ্রুপে, বড় বড় গ্রুপে, নট অনলি লিঙ্কডইন, ফেসবুক, হচ্ছেন সবাই? কি ভাই আমি প্রত্যেক দিনেই জয়েন করে থাকবেন, মানে যেগুলো যেগুলো আপনি গ্রুপে জয়েন আপনাকে অ্যাকসেপ্ট করতেছে, ওই গ্রুপের ইউআরএলটা আপনারা একটা গুগল শিটে রেখে দিবেন। ওই গ্রুপের ইউআরএলটা কি করবেন, গুগল শিটে রেখে দিবেন। আপনি লিঙ্কডইনের গ্রুপে জয়েন ইন করবেন, যে সমস্ত গ্রুপে আপনি ইউএসএ, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, অথবা ইউরোপিয়ান, হ্যাঁ, অথবা ল্যাটিন আমেরিকান, আপনার হচ্ছে কান্ট্রিগুলার মানুষ কি করে, অলওয়েজ হচ্ছে সেখানে থাকে এবং তাদেরকে আপনি সহজেই ফাইন্ড আউট করতে পারবেন, সেই সমস্ত গ্রুপগুলোতে আপনারা জয়েন ইন হয়ে থাকবেন। হ্যাঁ, এক্ষেত্রে জয়েন ইন হওয়ার পরে আপনি সেখানে লাইক করবেন, কমেন্টস করবেন। আপনার গ্রুপ অ্যাডমিনের দৃষ্টিতে আপনি যখন আসবেন যে আপনি হচ্ছে নিয়মিত ওদের গ্রুপের সদস্য এবং আপনি নিয়মিত ওদের পোস্টগুলো পড়েন, তারপর হচ্ছে লাইক দেন, কমেন্টস করেন, তখন ওরাও আপনাকে অপরচুনিটি দিবে যে আপনিও সেখানে পোস্ট করতে পারবেন। হ্যাঁ, আপনিও সেখানে পোস্ট করতে পারবেন, আপনার সার্ভিস রিলেটেড পোস্ট করতে পারবেন। আপনি যখন বলবেন আপনার সার্ভিস রিলেটেড পোস্ট করতে পারবেন, তখন ইউএসএ, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান সবাই আপনার পোস্টগুলো দেখবে এবং আপনাকে আপনার সার্ভিস সম্বন্ধে জানতে পারবে এবং সেখান থেকে আপনার ট্রাফিক জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। সেটা হতে পারে ইউটিউব মার্কেটিং নিয়ে, সেটা হতে পারে সিপিএ মার্কেটিং নিয়ে, সেটা হতে পারে এফিলিয়েট মার্কেটিং নিয়ে, সেটা হতে পারে আপনার freelancer.com এর বা ফাইবারের বা হচ্ছে আপওয়ার্কের সার্ভিস নিয়ে। বুঝতে পারছেন? তাহলে এই গ্রুপগুলোতে জয়েন হওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা? অবশ্যই আছে জি ভাই। ভাইয়া আছে, অবশ্যই। তা সবাই কি জয়েন করেন? ভাই আমার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো সব রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আমি ইনানিল্লাহ। আমিও জয়েন করি। আচ্ছা, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কতগুলো অ্যাকাউন্ট খুলছিলেন? আমি 5-6টার মতো অ্যাকাউন্ট করছিলাম, শুধুমাত্র একটা ঠিক আছে যেটা আমার পার্সোনালের জন্য খুলছিলাম, ওটা মোবাইল ভেরিফিকেশন করা আছে। আচ্ছা, আর বাকিগুলা ইমেল ভেরিফিকেশন শুধু করা আছে। তো এগুলা হচ্ছে দেখা যায় যে আমি রেগুলার আমি চেক করতেছি, তারপরে তা হচ্ছে আপনি, আর আপনার তো অনেকগুলো সিম, 15-20টা সিম, তো আপনার যদি ডিজিটাল মার্কেটার, যে ডিজিটাল মার্কেটার হিসেবে 15-20টা সিম থাকে, তো আপনি বাকিগুলো ভেরিফাই করেন নাই কেন? সিম আছে ভাই, কিন্তু ভেরিফাই করা হয়নি। যে আমি দেখতেছিলাম যে ভেরিফাই না করলে আসলে টিকে কিনা, তো এখন দেখতেছি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। টিকবে না, টিকবে না। লিঙ্কডইন অত সহজ বিষয় নয়, লিঙ্কডইন অত সহজ বিষয় না। লিঙ্কডইনকে একটু আপনি সেন্সিটিভলি ব্যবহার করবেন। আপনি লাইক ফাইবারকে যতটা প্রায়োরিটি দেন বা সেন্সিটিভলি ইউজ করার ট্রাই করবেন, লাইক হচ্ছে আপনি লিঙ্কডইনকেও সেভাবেই ব্যবহার করার ট্রাই করবেন। আমি বলেছিলাম মনে হয়, লিঙ্কডইনে আপনি যখন একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি কিছু পোস্টে লাইক দিবেন, কিছু পোস্ট করবেন, পোস্ট করার পরে কিছু কমেন্টস করবেন, অন্যের গ্রুপে অন্য হচ্ছে মেসেজ করার ট্রাই করবেন। আপনি আপনাদের মাঝেই মেসেজ করুন। সাপোজ আপনি মমিন ভাই, আপনি তারেক ভাইকে মেসেজ দিলেন, তারেক ভাই আপনাকে রিপ্লাই দিল। এই যে এই বিষয়গুলো যেন লিঙ্কডইন বুঝতে পারে যে আপনি আসলে এখানে কোনো স্প্যাম করার জন্য আসেন নাই, আপনি মূলত এখানে এসেছেন আপনার হচ্ছে আপনি নিজেকে মানে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া হিসেবে মানুষ যেটাকে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়াতে মানুষ অ্যাকাউন্ট খুলে কেন, কথোপকথনের জন্য অ্যাকাউন্ট খুলে, নিজে পোস্ট করার জন্য অ্যাকাউন্ট খুলে, ঠিক আছে তাই না? সোশ্যাল মিডিয়াতে মূলত এই জিনিসগুলোর জন্য। কিন্তু আমরা ডিজিটাল মার্কেটার, আমাদেরকে অনেক বেশি কিছু কাজ করতে হবে যেগুলো আসলে টার্মস অ্যান্ড ভায়োলেশনের বিরুদ্ধে, লিঙ্কডইনের টার্মস অ্যান্ড কন্ডিশনের বিরুদ্ধে। এই কারণে কিন্তু আমাদেরকে একটু সেন্সিটিভলি ইউজ করতে হবে। অ্যাকাউন্টে মিনিমাম হচ্ছে আপনার যে যে বিষয়গুলো যে আপনার হচ্ছে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্টিভিটি। আপনি লগ ইন করে কিছুক্ষণ থাকবেন, মিনিমাম 15-20 মিনিট থেকে এই কাজগুলো করবেন, করার পরে আপনি সেটা লগ আউট করবেন, লগ আউট করে আপনার কন্ট্রোল শিফট ডিলেট চেপে হিস্ট্রি রিমুভ করে দিবেন। কন্ট্রোল শিফট ডিলেট চেপে হিস্ট্রি রিমুভ করার পরে আপনি চাইলে পিসিটা একবার রিস্টার্ট দেন, দিয়ে তারপরে আপনি আপনি কি করলেন, যেটা অ্যাকাউন্ট আপনি ওপেন করলেন সেটা কি করবেন, আপনি আপনি হচ্ছে গুগল শিটের মধ্যে আপনি হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার যে ইমেলটা, লগ ইন অ্যাক্সেসটা সংরক্ষণ করলেন। করার পর আপনি হচ্ছে আবার একটা নতুন, মনে করেন যে নতুন একটা ব্রাউজার ওপেন করলেন, সেখানে আপনি আর একটা লিঙ্কডিন ওপেন করলেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম, এইভাবে সেন্সিটিভলি ব্যবহার করার ট্রাই করুন। কথা দিচ্ছি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তবে একটা একটা নাম্বার থেকে কি একটাই ভেরিফিকেশন করা যাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট? এটাই বেটার, একাধিক করলেই তো বুঝতে পারবে।
ঠিক আছে। হ্যাঁ, তবে একাধিক করার, সর্বোচ্চ 3টা ভাই মেবি। আচ্ছা একাধিক করলে হয়তো ওই যে রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে, তো আমরা রিস্ক না নিই আপাতত। হুম, আমরা রিস্ক না নিয়ে আপাতত যেহেতু আমাদের হচ্ছে, হ্যাঁ। এই সাজিদুল, আপনি মাঝে মধ্যে কি করেন আপনি? আপনি মাঝে মধ্যে মিট করে আবার অন্যের কথাবার্তা শোনান আমাদেরকে। হুম, জি ভাইয়া, এরকম করে কি কি বানানো করে? মাঝে মাঝে আনমিউট করে অন্য কথা শোনা হচ্ছে। হুম, বুঝতে পারছি, মাথায় সমস্যা আছে। মাইক্রোফোন টেস্ট করবো না হয়। মাইক্রোফোন টেস্ট করে না? আচ্ছা মনে হয় ভাইয়া। আচ্ছা আচ্ছা, যেটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপাতত একটা সিম দিয়ে একটা অ্যাকাউন্ট করুন। হ্যাঁ, একাধিক করার দরকার নেই। ঠিক আছে, যেহেতু অনেক বেশি সিকিউর হয়ে যাচ্ছে বিষয়টা, আমরা একটু এভাবেই করি। হ্যাঁ, আমাদের কানেকশন মিনিমাম বাড়ুক, মিনিমাম হচ্ছে 500 বা 1000 কানেক্ট হোক। তাহলে আমরা কিন্তু মজা বুঝবো যে আসলে কানেক্টের প্রয়োজনীয়তা কেন আছে। আপনার যত বেশি কানেক্ট হবে, আপনি তত বেশি কাজ করে মজা পাবেন। হ্যাঁ, ঠিক আছে, কাজ করে মজা পাবেন, সব ধরনের প্রোফাইল অ্যাক্সেস নিতে পারবেন। এখন হয়তো আমার কথা বুঝতেছেন না বা কম বুঝতেছেন বা চিন্তা করতেছেন আবার কি মজা পাবো, কিছুদিন পর বুঝতে পারবেন আসলে কি মজা পাবো। ঠিক আছে, কিছুদিন বলতে কি 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ। আচ্ছা, আপাতত আমরা খুব ভাবে নম্রভাবে আমরা বিহেভ করব লিঙ্কডইনের সঙ্গে, যেন আমাদের আজীবন রেস্ট্রিক্ট না করে দেয়। আর কানেক্ট বাড়াবেন খুব হচ্ছে কম, মানে 10টা 5টা এরকম কানেক্ট বাড়াবেন, বেশি বাড়ানোর দরকার নেই। এক্সেপ্ট করতে পারেন আপনি 50টা 60টার মতো এক্সেপ্ট করতে পারেন। হ্যাঁ, 50-60টা এক্সেপ্ট করলে সমস্যা হয় না, কিন্তু আপনি নিজে থেকে যখন কানেক্ট সেন্ড করবেন তখন মিনিমাম 10টা। হ্যাঁ, ম্যাক্সিমাম করার দরকার নেই। ঠিক আছে, 10টা হলেই যথেষ্ট, আর বেশি করবেন না। মমিন ভাইয়ের মতো আরো এমন কেউ আছেন যাদের আইডি রেস্ট্রিক্টেড করে দিছে? আমার একটা রেস্ট্রিক্ট করছে, একটা, বাকিগুলো ঠিক আছে? বাকিগুলো ঠিক আছে সমস্যা নেই। কিন্তু একটা কিছু ব্যাপার হয়েছে যে আমি মনে করেন আমার অ্যাকাউন্ট থেকে যদি আমার ওই ব্র্যান্ডিং অ্যাকাউন্ট যেগুলো আমি ইউএসএ সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি, কিন্তু ওইটাতে আমি ঢুকতে পারি না। মানে লিঙ্ক দিলেও দেখে যে আনঅ্যাভেলেবল, কিন্তু আমি যখন ব্র্যান্ডিং অ্যাকাউন্ট গুলো দিয়ে বাকি ব্র্যান্ডিং অ্যাকাউন্ট গুলো চেক করি আচ্ছা আপনি তখন আমার কান্ট্রি, সবগুলো দেখে। আচ্ছা আমি বলি, আপনি হচ্ছে কি মানে কান্ট্রি কি ইউএসএ দেখাই? কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট চলে যাবে। আচ্ছা আমি বলি মুর্শিদুল ভাই, আমি বলি, আচ্ছা আপনি কি কান্ট্রি কি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া দিয়েছিলেন? হ্যাঁ, একটাতে তো দিয়েছিলাম। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি নাম ঠিক রাখুন, ওরা অত বেশি দেখে না আপনি কোন দেশের হাবিজাবি। হ্যাঁ, ওরা হয়তো মনে করেন যে নামটা দেখে, কিন্তু আমার মনে হয় যে এটা একটা দিছেন, বাকিগুলো তো দিছিলেন কি, যেটা রেস্ট্রিক্টেড হয়েছে সেটাতে কি কান্ট্রি আপনি ইউএসএ দিয়েছিলেন? হ্যাঁ, ওইটাতে কান্ট্রি অস্ট্রেলিয়া ছিল। ও আচ্ছা আচ্ছা, এই কান্ট্রির কারণে অনেক সময় রেস্ট্রিক্টেড করে দেয়। হ্যাঁ, আজকে না করলেও কালকে দিয়ে দিবে। কি আপনি ও বাংলাদেশের কান্ট্রি ব্যবহার করুন, সমস্যা নেই। কিন্তু আচ্ছা, ঠিক আছে। আপনি বাংলাদেশের কান্ট্রি বা ইয়া ব্যবহার করে আপনি বিদেশি ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন, সেই ওয়েটা আছে, সমস্যা নেই। আপনি নাম দিলেন, সাপোজ হচ্ছে থাকে না আমাদের দেশে ফরেনার গুলো থাকে না, হুম, ফরেনার গুলো আছে না আমাদের দেশে, বিদেশে দেখবেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও কিছু ফরেনার স্টুডেন্ট আছে, নর্থ সাউথে আছে, হ্যাঁ ব্রাক ইউনিভার্সিটিতে আছে, দেখবেন অনেক ফরেনার স্টুডেন্ট আছে। তো তারা যখন বাংলাদেশ থেকে আইপি ব্যবহার করে অ্যাকাউন্ট করবে তখন লোকেশনটা কিন্তু বাংলাদেশেই দিবে। লোকেশনটা জি, কি দিবে? বাংলাদেশেই বুঝতে পারছি। দিবে। আর দেখা যাবে যে আপনার সেকেন্ড যে একটা ইয়া থাকে সেটা হয়তো অন্য কিছু দিতে পারে। হ্যাঁ, তো আপনি আচ্ছা, ঠিক আপনি আছে, এটা বাংলাদেশের আইপি বুঝতে পারছি। থেকেই খুলবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কারো সমস্যা হয়েছে? মশিদুল ভাই, মোশাহিদুল, মোশাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? মোশাহিদুল ভাই, আপনি কয়টা জি অ্যাকাউন্ট, ভাইয়া, জি ভাইয়া। কয়টা অ্যাকাউন্ট ওপেন করছেন? আমার ভাইয়া আছে 20টার উপরে আছে। 20টা লিঙ্ক দিন। জি ভাইয়া, 20টার উপরে আছে। আলহামদুলিল্লাহ, এই 20টা আপনি হচ্ছে এগুলা কি প্রত্যেকদিন লগ ইন করে রাখেন নাকি হচ্ছে আপনি ফলায় রাখছেন? এগুলো ভাইয়া যখন আমি কাজ করছি, কিছুদিন আগে করছিলাম তো, হুম হুম। মানে টানা অনেকদিন কাজ করেছি, 500 প্লাস করে কানেকশন করে রাখে দিচ্ছি। সবগুলো এখনো ঠিক আছে অবশ্য। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ কানেক্ট, আর সবগুলো ইউকে বেস্ট প্রোফাইল। ইউকে বেস্ট প্রোফাইল। আচ্ছা, ইউকে বেস্ট প্রোফাইল মানে কি ইউকে লোকেশন অনুযায়ী? জি ভাইয়া, এটা কি ভিপিএন ইউজ করে করছেন? সবকিছুই মানে, না ভাইয়া, কোনো ভিপিএন ছাড়াই।
মানে নর্মালি যেমন হচ্ছে এই যে আমাদের যেমন তারেক ভাই নর্মালি জি অস্ট্রেলিয়া ভাইয়া, অস্ট্রেলিয়া দিয়েছিল, জি ভাইয়া। কিন্তু অ্যাকাউন্টটা আপনার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আপনি কি এই যে সেম কাজ করছেন? জি ভাইয়া, আমি তো মানে আমি মানে আপনি চাইলে আমি প্রোফাইল লিংক দিতে পারি দু একটা। আচ্ছা সমস্যা নাই, মানে আপনি আপনি একটা বলুন আমাদেরকে, সবাইকে শেয়ার করুন, সেটা সবারই উপকার হবে। সেটা হচ্ছে আপনি হচ্ছে ইউকে কান্ট্রি দিয়েছেন, ঠিক আছে, ইউকে কান্ট্রি দিলেন সব ঠিক আছে, কিন্তু প্রপারলি আপনি হ্যান্ডেল করছেন কিভাবে? মানে আমি রেস্ট্রিক্টেড, বাংলাদেশি আইপি থেকে হ্যান্ডেল করছি, হ্যাঁ মানে কোনো ভিপিএন ছাড়াই। জি জি, রেস্ট্রিক্টেড হওয়ার হাত থেকে কিভাবে নিজেকে সেভ করছেন? আসলে ভাইয়া এখানে রেস্ট্রিকশন হবে না, এখানে অনেক কিছু টিপস আছে হ্যাঁ মেবি। হ্যাঁ হ্যাঁ। তো প্রথমে আপনার বাংলাদেশ থেকেই, লোকেশন থেকেই আপনাকে অ্যাকাউন্টটা চালাতে হবে। আচ্ছা কিছুদিন চালার পর যখন একটা বিগ অ্যামাউন্ট কানেকশন হবে, তারপর আপনি যে কোনো কান্ট্রি বেস অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে স্টার্টিং অবস্থায় আমাদেরকে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া দেওয়া যাবে না। জি, আপনি যে আপনার, লোকেশন থেকে চালাবেন অ্যাকাউন্টটা, ওই লোকেশন থেকে আপনাকে ওই লোকেশনটাই সেট করা লাগবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা তার মানে যখন আমাদের কানেক্ট হচ্ছে 500 থেকে 1000 হয়ে যাবে, তখন আমরা কান্ট্রি চেঞ্জ করে সেটাকে আমরা হচ্ছে মডিফাই করতে পারবো। তখন আমরা একটা এক্সট্রা একটা প্রায়োরিটি পাবো লিঙ্কডইন থেকে। হুম হুম হুম। ওরা আমাদেরকে প্রায়োরিটি বেশি দেবে হুম। 500 প্লাস কানেকশন পাইলে। হ্যাঁ, এবং যখন আপনার অ্যাকাউন্টে 500 প্লাস, মানে 500 প্লাস বা 500 প্লাস আপনার কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু ওরা ওদের বিবেক বাধা দিবে আপনি মানে রেস্ট্রিক্টেড হওয়ার হাত থেকে, মানে আপনার অ্যাকাউন্টটাকে ওরা আন্দাজি হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবে না। হ্যাঁ, ওরা ওরা নিজে থেকেই চিন্তা করবে যে এই ব্যক্তিটার এতগুলো কানেক্ট, অবশ্যই সে তার একটা পপুলারিটি আছে, তার একটা মানে লিঙ্কডইনে একটা তার একটা জনপ্রিয়তা আছে, তো আমরা চাইলে হুট করে তাকে আমরা কি করে দিতে পারি না, সাসপেন্ড করে দিতে পারি না, ঠিক আছে? জি ভাইয়া, জি ভাইয়া। এক্স্যাক্টলি রাইট। তো থ্যাংক ইউ সো মাচ মোশাহিদুল ইসলাম ভাই, আপনার ফর ইউর নাইস টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, তো যাই হোক, আমি দেখেন আপনাদের ওয়েলকাম ভাইয়া। আপনাদের ভেতরে কিন্তু অনেকেই আছে যারা মোটামুটি মনে করেন যে অনলাইন জগৎটা সম্বন্ধে জানে, মানে এবং হচ্ছে কাজ করে। তো এক্ষেত্রে আমি বলেছিলাম যে উই আর ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি মেম্বার আপনারা, আমরা সবাই ফ্যামিলি। তো মিটিং এ অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকবেন, সবাই প্রেজেন্ট থাকবেন, মুর্শিদুল ভাই থাকবে, আব্দুল্লাহ আর মামুন ভাই থাকবে, তারপরে হচ্ছে আমাদের মোফাজ্জল ভাই থাকবে, তারেক ভাই থাকবে, মমিন ভাই থাকবে, যাদের নাম বললাম না তারা সবাই থাকবে, আপুরা থাকবে, হ্যাঁ আখিরুজ্জামান থাকবে। হ্যাঁ, থাকলে কি হবে দেখবেন যে আপনাদের নিজেদের ভিতরেই অনেক কিছু আসে যেগুলা আপনি জানেন কিন্তু অন্য কেউ জানে না, অথবা অন্য কেউ যেমন মামুন ভাই যেটা জানে সেটা আবার দেখা যাবে যে মশিদুল ভাই জানে না। বিষয়টা হচ্ছে এরকম, যখন এরকম আপনারা গ্রুপ স্টাডিতে এরকম বেশি বেশি গ্রুপ স্টাডি গুলো করবেন, আবার দেখবেন যে আপনারা প্রত্যেকদিন কিন্তু আপনারা রিসার্চের মধ্যে থাকবেন, দেখবেন যে নতুন নতুন কোনো কিছু ইনভেনশন করবেন। এই যে নতুন নতুন ইনভেনশন গুলো আপনি যে করবেন, তখন আপনি কি করবেন, আপনার ভেতরে কিন্তু হিংসা রাখা যাবে না, আপনি সেটা কি করবেন, গ্রুপের সবার মাঝে সেই টিপস এন্ড ট্রিক্সটা শেয়ার করবেন। এক্ষেত্রে কি হবে, আপনার মাধ্যমে এই সবারই উপকার হবে, পাশাপাশি আপনি আমরা তো একটা টিম ওয়াইজ কাজ করব। হুম, আমরা একটা টিম ওয়াইজ কাজ করব, দেখা যাবে যে আমরা যে কাজগুলো করব, মূলত ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আসলে নয়, মানে এরকম নয় যে আপনি হচ্ছে সাপোজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখলেন একাই কাজ করলেন, এটা সম্ভব। আপনি গ্রাফিক্স শিখলেন একাই কাজ করলেন, একাই সম্ভব। কিন্তু গ্রাফিক্স বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, এদের কিন্তু একটা লিমিট আছে ইনকামের, কিন্তু আপনাদের কিন্তু আনলিমিটেড ইনকাম করার সোর্স আছে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আনলিমিটেড ইনকাম, আপনি চাইলে আনলিমিটেড ইনকাম করতে পারেন। হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ইনকাম করার একটা মনে করি যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি কখনোই একাই কাজ করতে পারবেন না, বা একাই কাজ করতে পারবেন না বলতে ভুল বললাম, মানে সেটা হচ্ছে আপনি চাইলেও একাই একাই কাজ করবেন না, আপনার মাথায় একটা প্রেসার ক্রিয়েট হবে যে এত বেশি কাজ আমি কিভাবে একাই করবো, বা কিভাবে একাই হ্যান্ডেল করবো। আপনি অটোমেটিক নিজেই মানে একটা ফিল করবেন যে আমার একটা টিম দরকার, আপনি নিজেই অনুভব করবেন যে আমার 4-5 জনের বা 10 জনের একটা টিম দরকার, ঠিক আছে? তো আমি চাচ্ছি সেক্ষেত্রে আপনি নিজেই এখান থেকে আপনারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হন, নিজেরাই টিম ওয়াইজ কাজ করুন, আর নিজেদের ভেতরে বন্ডিং থাকুন। হ্যাঁ, আপনার জন্য ইফেক্টিভ হবে। হুম, আপনার ফিউচারে দেখা যাবে যে আপনি মনে করেন যে একদিনে 10-12টা, যেটা সায়েমের ক্ষেত্রে হচ্ছে, যেটা যে তিথি মজুমদারদের ক্ষেত্রে হচ্ছে, দেখা যাবে যে গিগের মধ্যে 4-5টা বা 10টা বা 20টা করে কিউই। এই যে 10টা বা 20টা বা 21টা করে যাদের কিউই, এরা কি আপনারা মনে করেন যে এরা হচ্ছে একাই কাজ করে, এগুলো কি হ্যান্ডেল করতে পারবে? কখনোই না, ইম্পসিবল। এরা কখনোই একা এই কাজগুলো করতে পারবে না। হ্যাঁ, দেখা যাবে যে
বায়ার ডিভিশনে দিয়েছে। হ্যাঁ, দেখা যাবে যে বায়ার ঝুলায় রাখছে যে কি ব্যাপার তুমি কাজটা এখনো দিতে পারতেছো না। ঠিক আছে, এক্ষেত্রে সায়েন্স চিন্তা করবে যে আমার আইডির উপর ব্যাড এফেক্ট করতেছে, তখন সে কি করবে এরকম আপনাদের ভিতরে যারা হচ্ছে, যেমন হচ্ছে ওর গ্রুপের ভিতরে অনেকেই কাজ দিচ্ছে এখন, ওর ব্যাচের মধ্যে অনেকেই কাজ দিচ্ছে, তারা কাজ করে দিচ্ছে। ঠিক আছে, আবার দেখা যাবে যে আপনাদের ভেতরে অনেকে যারা কি করবে ফাইবারে হায়ার করবে, আপওয়ার্কে হায়ার করবে অ্যাজ এ হচ্ছে বায়ার হিসেবে হায়ার করে। দেখা যাবে যে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কোনো কোনো সেলারকে হায়ার করে আপনি কাজটা সুন্দরভাবে করে নিতে পারবেন, অথবা আমাদের লোকালি যে ভাই ব্রাদার আছে আপনারা চাইলে তাদেরকেও হায়ার করে কাজ করে নিতে পারবেন, অথবা হায়ার করারও প্রয়োজন নাই। যদি আপনাদের ভিতরে এখানে বোর্ডিং থাকে, আপনারা নিজেদের ভিতরে কাজ করে যে অ্যামাউন্টটা হবে সেটা ভাগাভাগি করে নিতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? সেটা আপনাদের উপরে ডিল করেই হবে। হ্যাঁ, এই কাজগুলা। তো এটা কেন বললাম যে আসলে মানে যে যে মানে যিনি যা জানেন, হ্যাঁ যা জানেন, এখানে দেখা যাবে যে তার মানে অন্য কেউ সেটা জানে না। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে, সে উপকৃত হবে, আপনার ভাইটি উপকৃত হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, রেখে মিটিং এ থাকবেন সবাই। মিটিং এ আজকে আমি অবশ্যই প্রেজেন্ট থাকবো, মিটিং গুলো ক্রিয়েট করবো। সেই সময়টা আমরা ব্রেকের পরে নির্ধারণ করব। হ্যাঁ, কোন সময়টা আসলে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে, আচ্ছা এখন বাজে হচ্ছে 10টা 59, আমরা হচ্ছে একটা ব্রেকে যাব। ব্রেক থেকে আমরা সবাই আসবো এক্স্যাক্টলি হচ্ছে 11টা 30 মিনিটে আসবেন। ঠিক আছে, 11টা 30 মিনিটে ব্রেকের পরে সবাই আসবেন, প্র্যাকটিক্যাল সেশন আছে, সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। ওকে, আর নতুন একটা কাজ দেখাবো। ওকে, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।